নমস্কার, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো পেহেলগাম অ্যাটাকের কথা আমরা সকলেই শুনেছি যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল পাকিস্তানের টেরোরিস্টরা। পেহেলগামের বাইসারান ভ্যালিতে প্রায় 26 জন টুরিস্ট, সেখানে একজন কাশ্মীরিও ছিলেন, কাশ্মীরের লোকাল ছিলেন। তো তাদেরকে কিন্তু নির্মমভাবে শুধুমাত্র ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে ভারতের যে ফোর্স ছিল, ভারতের যে স্থল বাহিনী, জল বাহিনী এবং এয়ারফোর্স ছিল, তারা কিন্তু যুগ্মভাবে অপারেশন সিন্দুর নামে একটি অপারেশন চালিয়েছিল। সেখানে প্রথমে যদিও ভারতের উদ্দেশ্য ছিল সেখানকার ঘাঁটিগুলোকে, যেখানে জঙ্গি ঘাঁটিগুলোকে পুরোপুরি নির্মূল করা, পাকিস্তানের ভেতরে এবং পাক অকুপাইড কাশ্মীরে সেখানে যেগুলো জঙ্গি ঘাঁটিগুলো ছিল সেগুলোকে ধ্বংস করা। কোনোভাবে সাধারণ মানুষ এবং সেখানকার আর্মি বা মিলিটারি বেসে ভারত সর্বপ্রথম আঘাত আনেনি, কিন্তু পরবর্তীতে পাকিস্তানের যে রিটালিয়েট ছিল সেটা দেখা যাচ্ছিল যে তারা ইনডাইরেক্ট, মানে ডাইরেক্টলি তো তারা সাপোর্ট করেই, তাদের জঙ্গিদের যে তারা ফান্ড দেয় সেটা তো সাপোর্ট করেই, কিন্তু সেখানেও দেখা গেল যে সেই অ্যাটাকের পর তারা সেটাকে, ভারতের এই কার্যক্রমকে, ভারতের এই জঙ্গি ঘাঁটিকে, আক্রমণকে তারা ভালো চোখে দেখেনি এবং তারা কিন্তু আমাদের ভারতবর্ষের ভেতর সাধারণ মানুষদের উপর অ্যাটাক চালু করে। কেননা তাদের অ্যাটাক করার কিছুই ছিল না, কারণ আমাদের ভারত কখনো এই টেরোরিজমকে প্রাধান্য দেয় না এবং টেরোরিজমকে ফান্ডিংও করে না। ঠিক আছে, তো পাকিস্তান এমন একটি দেশ যেটা টেরোরিজমকে ফান্ডিং করে, যখন তাদের উপর দোষ যায় তারা কিন্তু বারংবার দেখা গেছে এটা অস্বীকার করতে এবং তাদের সেই জঙ্গি ঘাঁটিতে উড়াতে গেলে তারা বাধার সৃষ্টি করে তাদের মিলিটারির দ্বারা, আর্মির দ্বারা, এবং ভারতের এয়ার বেস, মিলিটারি বেস এগুলোতে আক্রমণ হানে। কেন তাদের তো আক্রমণের কোনো জায়গাই নেই। তো এখন কথা হচ্ছে তার পরবর্তীতেও একাধিক আমাদের সরকারের বিরুদ্ধে যারা রয়েছেন, বিরোধী দল এবং অন্যান্য অনেক শিক্ষক, বড় বড় শিক্ষকরাও, যারা আপনারা দেখেন ভিডিও, নাম বলছি না, তারাও প্রশ্ন তুলেছে যে যারা অরিজিনালি মানে সেই স্থানে ছিলেন, যারা মেইনলি অ্যাকিউজড, তাদেরকে কেন, মানে তাদের হত্যার নিউজ বা তাদের কি হলো, তারা কোথায় গেল, এই নিউজ এখনো কেন আসছে না। তারা কিন্তু খুবই উতলা হয়ে গিয়েছিলেন। আর রিসেন্টলি ভারতের পার্লামেন্টে, মানে আমাদের যে সংসদে রয়েছে, সংসদে কিন্তু মনসুন সিজন চলছে, মনসুন অধিবেশন চলছে, বর্ষাকালীন অধিবেশন যেটাকে বলা হয়। তো সেখানেও কিন্তু এই যে পেহেলগাম অ্যাটাক, তারপর অপারেশন সিন্ধু, সেটা নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে। এবং সেই সময় কিন্তু একটা খুব ভালো খবর এসেছে আমাদের সামনে, যেটা আমাদের মনকে কিছুটা হলেও শান্তি দেবে। যদিও সেই যে 26টি প্রাণ গেছে সেটাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না, কিন্তু এই যে নিউজ এসেছে তার পরবর্তীতে কিছুটা হলেও কিন্তু সেই মৃতের পরিবাররা কিছুটা হলেও তাদের মনকে সান্ত্বনা দিতে পারবে এবং সমগ্র দেশবাসীর কাছে এটা একটা কিন্তু একটা বলতে পারেন যে এই মুহূর্তে একটা সন্তুষ্টি এবং আনন্দের বলা যায় না ঘটনা, কিন্তু যেহেতু সন্ত্রাসবাদীদেরকে হত্যা করা হয়েছে সেটা অবশ্যই ভারতের জন্য কিন্তু স্বস্তি। ঠিক আছে, এবং এই রকম অপারেশন চলতেই থাকবে। ভারত এর পূর্বে বলেছে, যখন কিনা ভারত পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার হয়েছিল, ঠিক আছে, এটা পুরোপুরি বন্ধ হয়নি, তারা বলেইছিল। এবং এই অপারেশন সেটা কিন্তু যে 7ই মে সিন্ধু হয়েছিল, অপারেশন সিন্ধু, তার পরবর্তীতে চলছিল। 7ই মে এর পরে 10 দিন ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে রিটালিয়েশন চলছিল এবং যুদ্ধ পরিস্থিতির মতন পরিস্থিতি শুরু হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে কিন্তু এই অপারেশন ভেতরে ভেতরে চলছিল। কেননা সন্ত্রাসবাদকে নির্মূল করাই ছিল ভারতের লক্ষ্য। এবং হ্যাঁ, হয়তো আপনারা বলবেন যে সন্ত্রাসবাদ কি পুরোপুরি নির্মূল হয়ে গেছে? হ্যাঁ, এমনটা হয়নি যে হ্যাঁ আবারও হয়তো আসতে পারে, কিন্তু ভারত কিন্তু সেটাকে কোনোভাবেই গ্রহণ করবে না বা সহ্য করবে না। সরাসরি তাদেরকে আক্রমণ এবং শুট আউট করারই কিন্তু প্রায় এখন নির্দেশ ভারতের সেনাবাহিনীর ওপর। তো এই যে অপারেশনটা চলেছে এবং এর পূর্বে যেটা আমাদের ভারতের উপরে প্রশ্ন তুলেছিল যে এই যে যারা আক্রমণ করেছিল তারা কোথায় গিয়েছিল, তার উত্তর আশা করছি তারা ইতিমধ্যে পেয়ে গেছে। ঠিক আছে, তাদের উত্তর তারা হয়তো এখন আর প্রশ্ন করবে না যে কি হয়েছে। তাদের ছবিও পোস্ট করেছে, হ্যাঁ ছবি দেখে হয়তো আইডেন্টিফাই করতে অসুবিধা হবে, এখনো আর্মি যে প্রধান রয়েছে বা ডিজিএমও যারা রয়েছে আর্মির পক্ষ থেকে, তারা এখনো এর কোনো সঠিক তাদের প্রেস ব্রিফিং দেয়নি। এটা দেবে, কিন্তু আজকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ঘটনাটা দেখা যাচ্ছে, যে আপডেট এসেছে, সেটা অবশ্যই কিন্তু মনকে খানিকটা হলেও সান্ত্বনা দেয়। এই যে অ্যাটাক, এই যে সন্ত্রাসীদের আক্রমণ করা হয়েছিল, এই সন্ত্রাসীদের উপর অ্যাটাক বা তাদেরকে এনকাউন্টার করা, এই অপারেশনকে দেওয়া হয়েছে অপারেশন মহাদেব। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে এই অপারেশন মহাদেব, অপারেশনের নাম অপারেশন মহাদেব কেন দেওয়া হয়? দেখুন, বিভিন্ন কারণে হতে পারে।
অপারেশন মহাদেব দিয়েছে। মহাদেব আমাদের হিন্দু ধর্মের একজন বড়, বলে না দেবাদিদেব মহাদেব, দেবতাদেরও ওপরে যিনি মহাদেব, এবং ইনি ধ্বংসের দেবতা বলে আমরা জানি। যে এরকম যারা জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করবে, তাদেরকে ধ্বংস করাকে, এই রিপ্রেজেন্ট করার জন্যই কিন্তু মহাদেবকে, আমাদের ভগবান মহাদেবকে কিন্তু এটাকে বলা যেতে পারে যে আইকন হিসেবে ধরা হয়েছে, এবং সেই জন্য এই নাম হয়েছে। আবার এটাও হতে পারে যে এই যে অপারেশনটা চলেছিল, সেটা বলা হচ্ছে যে সেখানে যে পার্বত্য এলাকা রয়েছে, সেটা মহাদেব রিজিয়ন বলে জানা যায়। ঠিক আছে, মহাদেব রিজিয়ন, সেই পার্বত্য রিজিয়নটাকে। তো সেই জন্য এই রিজিয়নে এই অপারেশনের নাম মহাদেব রাখা যেতে পারে। আর এটাকে মূলত এই রকম নাম দেওয়া হয় এই কারণেই, কোড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করার জন্য। সেখানে একাধিক সেনারা থাকে, একাধিক স্পেশাল মিশন অফিসাররা থাকে, তাদের মধ্যে কন্ট্যাক্ট করার জন্য, তাদের মধ্যে যোগাযোগ ভালো বিল্ড করার জন্য, স্থাপন করার জন্য এই নেমগুলোকে কিন্তু ইউজ করা হয় এই অপারেশন চলাকালীন। তো এই যে অপারেশন হয়েছে, সেটা দেখা যাচ্ছে যে বলা হচ্ছিল যে তারা হয়তো একদিনে চলেই গেছে, দেশের বাইরে হয়তো চলেই গেছে, তারা বর্ডার পার করেই গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে না, তারা পেহেলগাম থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে বলবো, আমি বলেই ফেলছি ভাই অনেকটা। তো পেহেলগাম থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থান করছিল। বলা যেতে পারে যে পেহেলগাম এবং শ্রীনগরের মধ্যবর্তী স্থানে তারা অবস্থান করছিল। হ্যাঁ, আর তাদের যে নেটওয়ার্ক, তারা সেই পেহেলগাম অ্যাটাকের সময় যে নেটওয়ার্ক ইউজ করেছিল, বলা হচ্ছে যে সেই যে নেটওয়ার্ক ছিল, সেটা ছিল চাইনিজ বেসড নেটওয়ার্ক। সেই জন্য সেটাকে কিন্তু ট্রেস করাও প্রায় কঠিন হচ্ছিল। তার মধ্যে তারা সেই অপারেশনের পরে তারা যে ঘটনাটা ঘটিয়েছিল, তার পরবর্তী সময় তারা সেই নেটওয়ার্ককে ইউজ করা বন্ধ করে দিয়েছিল। ফলে কিন্তু এই যে আমাদের সেনাদের কার্যক্রম কিছুটা হলে কঠিন হয়েছিল, কিন্তু ভারতের যে ইন্টেলিজেন্স ছিল, তারা কিন্তু ভালো কাজ করেছে, এবং ফলে তাদেরকে ধরতে সমর্থ হয়েছে। এবং বলা হচ্ছে যে তারা তাদের বর্তমানে তাদের যে নিজেদের চেহারা, চুলের যে তাদের পূর্বে যে স্টাইল ছিল বা লুকস ছিল, সেগুলোকেও চেঞ্জ করেছে, শরীরের ওজন কমিয়ে দিয়েছে, যাতে তাদেরকে চেনা না যায় তাদের সেই ফটোর বেসিসে। এটাও কিন্তু তারা করেছিল। তো এই ছিল পেহেলগাম অ্যাটাক। সেখানে যে মাস্টার মাইন্ড 3 জন টেরোরিস্ট ছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল অপারেশন মহাদেবের মাধ্যমে। ঠিক আছে, তো টপ লস্করি কমান্ডার সুলেমান শাহ, তিনি কিন্তু হাসিম মুসা হিসাবে পরিচিত, এবং এই হাসিম মুসাকেই বলা হচ্ছে যে এই যে পেহেলগাম অ্যাটাক হয়েছিল তার মাস্টার মাইন্ড হিসাবে, এবং ইনি নাকি আবার পাকিস্তানের সেনাদের স্পেশাল ফোর্স হিসাবে নিযুক্ত ছিলেন, এবং সেই স্পেশাল ফোর্স থেকে বেরিয়ে পাকিস্তানের সেনারাও বলা যেতে পারে যে একরকম জঙ্গি গোষ্ঠী, এবং এই সেনারা সরাসরি বা সেখানকার সরকার সরাসরি পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠীকে ফান্ডিংও করে। তো এই যেটা একটা কনস্পিরেটর ছিল এবং এক্সিকিউটর দ্য পেহেলগাম অ্যাটাক ছিল, পেহেলগাম অ্যাটাক করেছিল, 26 জন সিভিলিয়ানসকে হত্যা করেছিল, তাদেরকে সাকসেসফুলি এনকাউন্টার করতে সমর্থ হয়েছে। তো আপনারা দেখছেন যে এই যে ছবিতে, ইনি হচ্ছেন হাসিম মুসা, ইনি হচ্ছেন মূল অভিযুক্ত। ছবিতে স্কেচে পরবর্তী সেই ঘটনা ঘটার পরে স্কেচ সামনে নিয়ে আসা হয়েছিল তাদের সেখানকার প্রত্যক্ষদর্শীদের দ্বারা, তাদের বলার পরে এই স্কেচ তৈরি করা হয়েছিল, এবং বলা হচ্ছে এই ছবিটা এর পূর্বে পাবলিশ হয়েছিল, সেই ঘটনার পর যে পাবলিশ করা হয়েছিল যে এরা এই জঙ্গি আক্রমণের সাথে, এই সন্ত্রাসী আক্রমণের সাথে যুক্ত ছিলেন, এবং তাদের এই 3 জনকে মূলত বলা হচ্ছে বেসিক আইডেন্টিফিকেশনে যে এরাই ছিলেন, এবং এদেরকে এনকাউন্টার করা হয়েছে। ঠিক আছে, মূল অভিযুক্ত হচ্ছেন এই যে হাসিম মুসা, কি আছে, হ্যাঁ হাসিম মুসা। তো এদেরকে হত্যা করা হয়েছে। ঠিক আছে, তো বর্তমানে কাশ্মীরের আইজিপি এবং কাশ্মীরের আইজিপি বিকে বিদ্যি তিনি বলেছেন যে অপারেশন এখনো চলছে, গোলাগুলি হয়েছে। কেননা এই অপারেশন, কাশ্মীর এমন একটা রিজিয়ন, তার বলতে পারেন যে সেখানকার লোকাল যে জনগণ রয়েছে, তাদের সাপোর্ট নিয়েও কিন্তু তারা কাজ করে। ঠিক আছে, তো রিপোর্ট অনুযায়ী 3টাই মৃতদেহ দেখা যাচ্ছে, আর এখন এর বেশি কিছু বলা যাচ্ছে না, কেননা এটা ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে। পুরোপুরি ভেরিফিকেশনের পরে কিন্তু পুরোপুরি নিউজ ব্রিফিং আসবে, এবং তারপরে আবারও যদি দিতে হয় ভিডিও নতুন করে, সেটা আমরা দিয়ে দেবো। তো পরিচয় নিশ্চিত করতে সময় লাগবে, সঠিক সময়ে আমরা আপনাদের জানাবো। এটা কিন্তু সেখানকার আইজিপি বলেছে, কাশ্মীরের আইজিপি বলেছে, এবং প্রাথমিক ধারণা করা হচ্ছে যে মুসা, যিনি সীমান্ত পারে সন্ত্রাসী নেটওয়ার্কের একজন প্রধান অপারেটিভ, এবং আরো 2টি সন্ত্রাসী ছিলেন সেখানে, তাদেরকে হত্যা করা হয়েছে, এবং অপারেশন মহাদেবের সময় এদেরকে
এনকাউন্টার করা হয়েছে। নিরপেক্ষ বলতে এখানে এনকাউন্টারের কথা বলেছে এবং তাদেরকে নিষ্ক্রিয় করা হয়েছে। সপ্তাহব্যাপী সমন্বিত গোয়েন্দা প্রচেষ্টার পরে এই সাফল্য এসেছে, অর্থাৎ ইন্টেলিজেন্স ভালো কাজ করেছে। তো এখানে দেখা যাচ্ছে যে সন্ত্রাসীদের কাছ থেকে বেশ কয়েকটি গ্রেনেড এবং AK-47 রাইফেলও উদ্ধার হয়েছে। তো তারা গ্রেনেড এবং AK-47 রাইফেল নিয়ে ঘুরছিলেন। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীরের পুলিশ যৌথভাবে এই অভিযান চালিয়েছেন বা পরিচালনা করেছেন এবং 14 দিন আগে সেনাবাহিনী সন্দেহজনক যোগাযোগ এটা আটকায় এবং সন্দেহজনক যোগাযোগ আটকায় বলতে তারা আইডেন্টিফাই করে। আর পেহেলগাম হামলার মূল হোতা বা বলতে পারেন মাথা এই অপারেশন মহাদেবের অধীনে একটি এনকাউন্টারে নিহত তিনি পাকিস্তানি সন্ত্রাসীদের মধ্যে পেহেলগাম হামলার মূল অভিযুক্ত ছিলেন। এবং সুলেমান শাহ, যিনি বলা হচ্ছে যে মুসা ফৌজি, যিনি পাকিস্তানের আর কি মিলিটারি স্পেশাল ফোর্সে ছিলেন, পরবর্তীতে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হন এবং তিনি লস্কর ই তৈয়বার শীর্ষ কমান্ডার সুলেমান শাহ, যিনি মুসা ফৌজি নামেও পরিচিত। তো এই যে মুসা ফৌজি আরেকজন, ঠিক আছে, সুলেমান শাহ যিনি মুসা ফৌজি নামে, আসিম মুসাকে মুসা ফৌজি বলা হচ্ছে, ঠিক আছে, এখানে এইভাবে বলেছে আসিম মুসাকে মুসা ফৌজি বলা হচ্ছে। তো লস্কর ই তৈয়বার শীর্ষ কমান্ডার সুলেমান শাহ তাদের সাথে যুক্ত ছিলেন এবং আর যিনি মুসা ফৌজি নামে পরিচিত, মুসা ফৌজি কিন্তু সুলেমান শাহ নামে পরিচিত, অর্থাৎ তিনি যখন আর্মিতে ছিলেন, সেখানকার মিলিটারি হিসাবে ছিলেন পাকিস্তানে, সেখানে সুলেমান শাহ হিসাবে কমান্ডার হিসাবে ছিলেন এবং তিনি পরবর্তীতে মুসা ফৌজি বা বলা হচ্ছে যে হাসিম মুসা নামে পরিচিত। এবং তিনি কিন্তু এই যে বেসামরিক নাগরিকদের 27 জনকে পেহেলগামে হামলায় হত্যার জন্য মূল পরিকল্পনাকারী এবং ষড়যন্ত্রকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের ঘুমন্ত অবস্থায় সেখানে ধরা হয়েছিল, ঠিক আছে, সেখানে একটি টেন্টে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং তাদেরকে সেখানেই এনকাউন্টার করা হয় এবং হত্যা করা হয়। এবং মুসাকে বলা হচ্ছে যে তিনি যে শুধু এই ঘটনার সাথে যুক্ত ছিলেন এমনটা কিন্তু নয়, তিনি সোনমার্গ মহাসড়কে গত বছর জেড মোহর টানেল নির্মাণ করছিল কিছু শ্রমিক, সেখানকার 7 জনকে হত্যা করেছিল এবং সেই হত্যাকাণ্ডে মুসা জড়িত ছিল। এবং নিহতদের পরিচয় এবং যুদ্ধক্ষেত্রের বিবরণ, এই যে নিহত যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে যেটা আমরা পূর্বেও বললাম যে হাসিম মুসা ছিলেন এবং আরো অন্য 2 জন নিহত ছিলেন, তাদের পরিচয় এখনো কিন্তু নিশ্চিত করা হয়নি। তবে যেটা ছবি দেখাচ্ছিলাম 3 জন ছিল, তাদের মধ্যে হাসিম মুসাকে আপনাদের আইডেন্টিফাই করেই দিলাম যে ইনি হাসিম মুসা, বলা হচ্ছে যে অপর 2 জন ওটাই হবে, কিন্তু এটা পুরোপুরি আমরাও সঠিকভাবে বলতে পারি না, কেননা সেটা আর্মিরাই বলবে তাদের নিউজ ব্রিফিং, আর্মি চিফরা। তো শীর্ষ পুলিশ এই সূত্র জানিয়েছে যে তাদের এখনো আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, সময় প্রয়োজন। তো অন্য 2 জন নাম বলা হচ্ছে যে আপু হামজা ওরফে হ্যারিস এবং ইয়াসির বলে ধারণা করা হচ্ছে, তারা ধারণা করছে যে এরা 2 জন। তো লস্কর ই তৈয়বা বা এলইটি এর সাথে তাদের সাথে যোগসূত্র ছিল। হরিণ বনের ঘন জঙ্গলে দাচি গ্রামের কাছে ভয়াবহ গোলাগুলি শুরু হয় সেই সময়, ঠিক আছে, তারাও কিন্তু গোলাগুলি করেছে। তারা যে ঘুমন্ত অবস্থায় ছিল বলে যে একবারে তাদের হত্যা করতে পেরেছে এমনটা নয়, ঘুমন্ত অবস্থায় তাদেরকে ফায়ার করতে গিয়েও হয়তো তারা গোলাগুলি চালিয়েছিল। গোয়েন্দা সূত্র অনুযায়ী মুসা নিজের পরিচয় এড়াতে ওজন কমিয়েছিলেন, যেটা আমি বললাম যে তারা কিন্তু তাদের নিজের পরিচয়কে লুকানোর জন্য ওজন কমিয়েছিল, চুল দাড়ির স্টাইল পরিবর্তন করেছিল। সেনাবাহিনী বিবৃতিতে বলেছে 3 জন সন্ত্রাসীকে তীব্র গোলাগুলিতে নিষ্ক্রিয় করা হয়েছে এবং অপারেশন বর্তমানে চলছে। সেনাবাহিনী শ্রীনগর ভিত্তিক চিনার কর্পস এক্স পূর্বে টুইটারে এটা পোস্ট করেছে। আচ্ছা, বৃহৎ অভিযান এই এনকাউন্টার পেহেলগাম সন্ত্রাসের সাথে জড়িতদের খুঁজে বের করার জন্য একটি ব্যাপক নিরাপত্তা অভিযানের মধ্যে ঘটে। তো বোঝাই যাচ্ছে যে কতটা প্ল্যান্ড ওয়াইজ কাজটা করা হয়েছে। গোয়েন্দাদের সাফল্য এসেছে দাচিগাম আস্তানায় খোঁজ পাওয়ার মূল সাফল্য এসেছিল একটি যোগাযোগ যন্ত্র থেকে এটার আর কি ট্রেস করে তারা পেয়েছিল, যা 22 এপ্রিলের পেহেলগাম হামলার পর থেকে নজরদারির অধীনে ছিল। আমি যেটা বললাম পূর্বে যে তারা একটা নেটওয়ার্ক ইউজ করছিল যেটা হংজৌ বেসড, অর্থাৎ চীনের ভিত্তিক, ফলে সেটাকে আইডেন্টিফাই করা কঠিন হয়ে পড়েছিল, কারণ তারা সেটা পেহেলগাম অ্যাটাকের পরে ইউজ করছিল না, ঠিক আছে, কিন্তু সেটাকে বর্তমান সময়ে এসে ক্র্যাক করতে সমর্থ হয়েছে আমাদের ভারতীয় গোয়েন্দারা। তো সিএনএন এটা নিউজের বলা হচ্ছে সন্দেহজনক কল, সিএনএন নিউজ 18 সেখানে শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছে যে 2 দিন আগেই এই যন্ত্র থেকে করা একটি সন্দেহজনক কল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাৎক্ষণিক বিপদ সংকেত সৃষ্টি
করে। অর্থাৎ তারা হয়তো এই নেটওয়ার্ক ইউজ করে দুদিন আগে কোনো যোগাযোগ করেছিল, আর সেটাই তারা আইডেন্টিফাই করে ফেলেছে। এর ফলে তাদের কিন্তু এটা খুঁজতে সমর্থ হয়েছে, আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছে এলাকা। তো এই যন্ত্রটি একটি ওয়াও স্যাটেলাইট অর্থাৎ চাইনিজ বেসড স্যাটেলাইট ফোন বলে মনে করা হচ্ছে, যা সন্ত্রাসীরা পেহেলগাম হামলার সময়ও ব্যবহার করেছিল এবং তারপর থেকেই এটা নিষ্ক্রিয় ছিল। আর অবস্থান শনাক্তকরণ কিভাবে করা হয়েছিল? গোয়েন্দা সংস্থাগুলো যখন যন্ত্রটিতে নতুন করে কার্যকলাপ শনাক্ত করে, তখন তারা দ্রুত দাচিগাম বনের একটি দূরবর্তী অংশে মানব বসতি থেকে অনেক দূরে এর অবস্থান চিহ্নিত করে। অর্থাৎ তারা মানব বসতি থেকে অনেক দূরে অবস্থান করছিল, সেখানে সচরাচর কোনো সাধারণ মানুষ বসবাস করে না, এমন জায়গায় তারা লুকিয়েছিল। তো অনেকে বলছিল তারা হয়তো এলাকা ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু তারা কিন্তু যায়নি। এটা আশা করছি এখন ক্লিয়ার হয়েছে। বড় বড় এডুকেটররা এই কথাও বলেছিল যে কোথায় গেল সেই 3জন মূল অভিযুক্ত, তাদেরকে কেন এখনো মারা হচ্ছে না। ঠিক আছে, মনে হচ্ছে যেন তিনি হয়তো থাকলে পরে হয়তো হয়ে যেত সঙ্গে সঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার, তথ্য দ্রুত তৈরি করা হয় এবং স্থানাঙ্কের ভিত্তিতে সোমবার ওই এলাকায় একটি পূর্ণাঙ্গ অভিযান চালানো হয়। তো একদম স্ট্রিক্ট ওয়েতে পুরোপুরি একটা অভিযানই চালানো হয়েছিল। সেই যে ট্র্যাক করা হয়েছিল, ট্রেস করা হয়েছিল তার নেটওয়ার্ক ট্রেসের ভিত্তিতে। সূত্র জানায় এই অভিযান 1 মাসেরও বেশি সময় ধরে চলেছিল এবং সন্ত্রাসীদের গতিবিধি সম্পর্কে মানবিক গোয়েন্দা তথ্য ছিল, তবে তা সুনির্দিষ্ট ছিল না। বিশেষ বাহিনী মোতায়েন, সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য বিভিন্ন দিকে বিশেষ বাহিনীর দল মোতায়েন করা হয়েছিল এবং ওই এলাকা যাযাবরদের তাদের উপস্থিতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তো খুব ভালো পরিকল্পনা নিয়ে কিন্তু যাওয়া হয়েছিল। আর এটা দাচিগ্রাম, যেটা শ্রীনগর এবং পেহেলগামের মধ্যবর্তী স্থানে, বলা হচ্ছে যে পেহেলগাম থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, যেটা আমি পূর্বেও বলেছি। তো দাচিগ্রামের কৌশলগত গুরুত্ব এবং পার্বত্য অঞ্চলের ব্যবহার কিন্তু তারা করেছিল তাদের রক্ষার্থে। কেননা দেখুন, দাচিগ্রাম ভৌগোলিক অবস্থানের দিক থেকে কৌশলগত গুরুত্ব তো রয়েছে, কারণ এমন জায়গায় তারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করাই সম্ভব হচ্ছিল না কোথায় রয়েছে। তো এটি মধ্য এবং দক্ষিণ কাশ্মীরের মধ্যে অবস্থিত ছিল। সোনমার্গ এবং পেহেলগাম যে স্থান ছিল, সেই সমস্ত অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থানে সেটা ছিল। আর এই এলাকার পার্বত্য শৃঙ্গগুলো একে অপরের সাথে সংযুক্ত ছিল, যা জঙ্গিদের উপত্যকা জুড়ে গোপনে চলাচলের জন্য একটি প্রাকৃতিক করিডোর সরবরাহ করত। তো তারা সেখানে যোগাযোগ রাখার জন্য তাদেরকে হেল্প করতো। দেখুন, সেখানে থেকে যে ছিল সেখানে তো অবশ্যই তারা এই 3 মাসে খাওয়া দাওয়া ছাড়া তো ছিল না, অবশ্যই তাদেরকে রসদ যোগাচ্ছিল, কেউ কেউ খাবার দাবার নিয়ে আসছিল, সাময়িক রসদ তাদেরকে যোগাচ্ছিল। তো নিশ্চয়ই কোনো পথ ইউজ করছিল এবং সেই পথ ইউজ করার জন্য এই যে পার্বত্য এলাকা দাচিগ্রামের এই যে অংশটি, সেটা একদম তারা এমন ভাবে কিন্তু সিলেক্ট করে রেখেছিল। হয়তোবা তারা এই স্থানটিকে সেই যে জঙ্গি আক্রমণ হয়েছিল তারা করেছিল, তার পূর্বেই এই স্থানকে তারা সিলেক্ট করেছিল যে তারা আক্রমণের পর এই স্থানে এসে থাকবে। তো বিশাল কিন্তু মাথা খাটিয়ে তারা এই স্থানে এসেছিল, যার ফলে আমাদের ভারতীয় সেনাদের সেটাকে ট্রেস করতে অসুবিধা হচ্ছিল এমন। আর এই যে স্থানটা ছিল করিডোরের মতন স্থান ছিল, ঠিক আছে, এবং সেখানে এই যোগাযোগ স্থাপন তারা সেই রাস্তাগুলোর গোপনে চলাচলের জন্য ব্যবহার করত, ঠিক আছে। যেখানে সেনাবাহিনীও পৌঁছতো না, সেনাবাহিনীরা মূলত সেই সব স্থানে থাকে না। সমগ্র কাশ্মীরে তো আর সমস্ত জায়গাতে তো আর থাকতে পারবে না, এই দুর্গম এলাকায় তো সেনাবাহিনী রাখবে না। তো সেই সমস্ত স্থানেই ছিল এবং তাদেরকে এই যে বললাম যে আহার রসদ খাবার দাবার বাঁচার জন্য যেটা প্রয়োজন ছিল করতো, এই রুট ব্যবহার করেই দেওয়া হতো। তো এই পর্বত ব্যবহারের কারণ কি ছিল? সন্ত্রাসী গোষ্ঠীগুলো শনাক্তকরণ এড়াতে ক্রমবর্ধমানভাবে এই উচ্চতার রুটগুলোকে ব্যবহার করেছে। কঠিন রুট ছিল, কিন্তু তাদের জন্য কিন্তু এটাই কার্যকরী ছিল। এই প্রত্যন্ত পার্বত্য অঞ্চল থেকে কাজ করার ফলে তারা নিরাপত্তা বাহিনীর দৃষ্টির বাইরে থাকে, যেটা আমরা পূর্বেও যেটা বললাম এখন, ঠিক আছে। খাদ্য, মৌলিক সরবরাহ প্রায়শই যাযাবর সম্প্রদায়ের থেকে বন্দুকের নলের মুখে সংগ্রহ করা হয়, রিপোর্ট হওয়ার ভয় খুব কম থাকে। অর্থাৎ তারা থ্রেড দিয়ে মূলত সেখানকার যে যাযাবর গোষ্ঠী রয়েছে, বলতে পারেন যে একরকম তারা বন্দুকের নল দেখিয়েই নিজেদের মৌলিক যে খাদ্য বা মৌলিক যে যাবতীয় যে সরবরাহ সেগুলো সংগ্রহ করতে থাকে, ঠিক আছে। তো উপরন্তু চ্যালেঞ্জিং ভূখণ্ড নিরাপত্তা বাহিনীর গতিবিধি ধীর করে দেয়, যা জঙ্গিদের পালিয়ে যেতে বা সেনারা পৌঁছানোর আগে স্থান পরিবর্তন করতে যথেষ্ট সময় দেয়। তো এ কারণেই কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। কিন্তু 2 দিন আগে তাদের একটি কল তাদের কিন্তু সরিয়ে নিয়ে এসেছে তাদের কপালে। তো তাদের দেখুন, ধর্মের ভিত্তিতে মেরেছে এবং সেটা কখনোই ঠিক নয়। তারা যতই বলুক তারা কি কয় ফেরেশতা হবে, কি বলে সেটা ফেরেশতা নাকি স্বর্গে যাবে, কি আরো কি বলে, যাই হোক।
কোনোদিনই সম্ভব নয় এসব করে সাধারণ মানুষকে, নিরস্ত্র মানুষদের হত্যা করে। তো ভারতীয় নিরাপত্তা বাহিনী বর্তমানে দাবি হচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী ভারত শাসিত যে কাশ্মীর সেখানে জাতীয় উদ্যানের সংঘর্ষের সময় 3 সন্দেহভাজন বিদ্রোহীকে হত্যা করেছে বলে সামরিক বাহিনী বর্তমানে জানিয়েছেন। ঘটনাটি সোমবার দাচিগাম প্রায়ারে শ্রীনগরের প্রধান শহর থেকে সেটা ছিল শ্রীনগরের প্রধান শহর থেকে 30 কিলোমিটার দূরে প্রায় 18 মাইলের কথা বলা হচ্ছে। এটা শ্রীনগর থেকে 18 মাইল পূর্বে অবস্থিত। 3 জন সন্ত্রাসীকে তীব্র গোলাগুলিতে নিরপেক্ষ করা হয়েছে এবং ভারতীয় নিরপেক্ষ বলতে তাদেরকে হত্যা করা হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে জানিয়েছে অপারেশন চলছে। নতুন দিল্লি বলেছে যে পাকিস্তানি সন্ত্রাসীরা পেহেলগাম হত্যাকাণ্ডে জড়িত ছিল। পাকিস্তান জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং এটি স্বাধীন তদন্ত দাবি করেছিল সেই সময় পাকিস্তান যখন প্রথম আক্রমণ হয়েছিল তাদের দ্বারা পেহেলগামে। তো সংসদে 22 এপ্রিল হামলা নিয়ে আলোচনার সময় আমাদের যে রাজনাথ সিং রয়েছেন তিনি মন্তব্য করেছিলেন যে কার্যকরভাবে মার্কিন আর কি সেই অপারেশন যে হয়েছিল সেই সময় 22 এপ্রিল সরি মনসুন যে সেশন চলছে 22 এপ্রিলের যে ঘটনা হয়েছিল সেটা নিয়ে বর্তমানে বলেছে, অনেক কথা সামনে এসেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই সময় বলেছিল যে তিনি সিজফায়ার করেছেন। তো সে সমস্ত দাবিকে তারা কিন্তু আমাদের ভারত সরকার প্রত্যাখ্যান করেছেন, বলেছেন কোনো মধ্যস্থতায় তিনি করেননি, তিনি দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করেছিলেন। এমন যে তিনি বলছেন এরকমটা তিনি ভারত সরকারের পক্ষ থেকে পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে। ট্রাম্প বলেছিল যে তিনি তার কথাতেই যুদ্ধবিরতি হয়েছে, তার কথাতেই সিজফায়ার হয়েছে, এমনটা কিন্তু না। প্রতিবেশী যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বা করেছে সেটা তখনই হয়েছে ভারত যতটুকু চেয়েছিল যে পাকিস্তানের উপর আক্রমণ, কেন ভারতের লক্ষ্য ছিল সেখানকার সন্ত্রাস বা জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা, নাকি পাকিস্তানের উপরে অ্যাটাক করা। কিন্তু পাকিস্তান পরবর্তীতে অ্যাটাক করেছিল বলে পরবর্তীতে ভারত আবারও রিটালিয়েট করেছিল। কিন্তু পাকিস্তান যদি না করতো এবং পাকিস্তান যদি ভারতের এই আক্রমণকে বলতো যে হ্যাঁ ঠিক আছে জঙ্গিদেরকে নৃশংস করার জন্য ভারত একটা ভালো পদক্ষেপ নিয়েছে, ভারতের পাশে আমরা আছি, তাহলে কিন্তু ভারত আর পরবর্তীতে করতো অ্যাটাক, কিন্তু সেটা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতে করতো। তো সিং বলেন ভারত তার অভিযান বন্ধ করে দিয়েছিল কারণ সংঘাতের আগে ও চলাকালীন অধ্যয়ন করা সমস্ত রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য সম্পূর্ণভাবে সেই সময়ের মধ্যে অর্জিত হয়েছিল। আর এটা বলা যে অপারেশনের চাপে মুখ বন্ধ করা হয়েছিল তা ভিত্তিহীন এবং সম্পূর্ণ ভুল। তো পুরোপুরি কিন্তু মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকেও বর্তমানে মনসুন সেশনে এসে পুরোপুরি নস্যাৎ করা হয়েছে। আমাদের যে ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর তিনিও পুরোপুরি পরিষ্কার করে এটা বলেছেন যে আমেরিকার তরফ থেকে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে কোনো মধ্যস্থতাই করা হয়নি, পুরোটাই ছিল আমাদের দ্বিপাক্ষিক চুক্তি, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সিজফায়ার হয়েছে এবং ভারতের যেটুকু প্রয়োজন ছিল সেইটুকুই ততটুকুই করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর বর্তমানে মনসুন সেশনে ঠিক পেহেলগাম অ্যাটাক নিয়ে, পেহেলগাম আক্রমণ নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলছিল এবং সেই সময়ে কিন্তু গতকাল অর্থাৎ সোমবার দিন এই খবর প্রায় সন্ধ্যা নাগাদ দুপুরের পরপরই সামনে আসে যে এই অপারেশনে 3 জনকে হত্যা করা হয়েছে। আর বলা হচ্ছে এখন দেখুন এমন একটা দিনে করা হয়েছে, বলা হচ্ছে অপারেশন মহাদেব নাম রাখা হয়েছে, আর শ্রাবণ মাস আর সোমবারে এই ঘটনা ঘটেছে এবং বলা হচ্ছে ভগবান মহাদেবও হয়তো বা সরাসরি এই অপারেশনে সাহায্য করেছে, মানে তার যে শক্তি কাজ করেছে আমাদের সেনাবাহিনীর মধ্যে। ঠিক আছে, যেহেতু সোমবারের দিন ছিল, শ্রাবণের মাস ছিল, সকলেই এই মাসটিকে দেবাদিদেব মহাদেবের মাস হিসেবেই গ্রহণ করে। তো আর সোমবারের দিন বলেই এটাকে কিন্তু আরো বেশি, যেহেতু সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে আর পার্টিকুলার এই দিনটিতে হয়েছে, তো সব দিক দিয়েই দেখলে দেখা যাবে যে একটা বর্তমান সময়ে এসে আমাদের ভারতীয়দের মনে কোথাও একটা স্বস্তি যে যারা আক্রমণ করেছিল, যারা মূলত মূল দোষী, ভারত তো জঙ্গি ঘাঁটিগুলিকে উড়িয়েই ছিল, তবুও এই 3 জনের যারা মূল আক্রমণ করেছিল তাদেরকে হত্যা করা খুবই প্রয়োজন ছিল। ঠিক আছে, তো এই ছিল বিষয়, এই ছিল ঘটনা। তো আশা করা যাচ্ছে পরবর্তী সময় যদি আবারও তারা এরকমটা করার চেষ্টা করে ভারতের তরফ থেকে, আবারও তাদেরকে পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়া হবে, তাদেরকে একদম জীবিত থাকার কোনো রাইট দেওয়া হবে না ভারতের ভেতরে থেকে। তো এই ছিল বিষয়। তো যদি বিষয়টিকে ইনফরমেটিভ মনে হয়, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, ইনফরমেটিভ মনে হলে লাইক করে দেবেন, আর
যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে কি হয় পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর কি করে এই যে ইউটিউব আর অ্যালগরিদম কিন্তু এভাবেই কাজ করে। তো আপনাদের এই পদক্ষেপগুলো একদম বিনামূল্যে করতে পারবেন, তো করে দিন সময় অপেক্ষা না করে। তো চলুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন বিষয়ের সাথে, নতুন টপিকের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।